আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে যোগ্য মনে না হলে না ভোট দিতে পারবেন ভোটাররা। না ভোটের এমন বিধান ফিরিয়ে এনেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বাতিল করা হয়েছে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণও। নির্বাচন কমিশনে গেল বৃহস্পতিবারের মুলতবি হওয়া কমিশন সভা শুরু হয় সোমবার সকাল 11টায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কোনো আসনের কোন কোন কেন্দ্রে ভোট গ্রহণে ঝামেলা হলে কমিশন পুরো আসনের নির্বাচন বাতিল বা স্থগিত করতে পারবে এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 চূড়ান্ত হলেও গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন অধ্যাদেশ 2025 নিয়েও আলোচনা হয়। নির্বাচনে সেনাবাহিনীর 80,000-এরও বেশি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে র্যাব কার্যালয় ও জেলখানা পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সে ব্যাপারে সরকার সচেষ্ট, পাশাপাশি রাজনৈতিক দলগুলো ও জনগণের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে যদি গত এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল, ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে এটা পারে। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন স্থান থেকে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, দলের সুসময়ে স্বার্থ উদ্ধার করতে যেসব সুবিধাভোগী ভিড়তে চায় তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে। তারেক বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে শুধু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার চিন্তা করলে হবে না, তাদের আস্থা অর্জন করে সঠিকভাবে দেশ পরিচালনা করতে হবে। ইউসুফ আলীর রিপোর্ট। দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নওগাঁ কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। দীর্ঘ 15 বছর পর আয়োজিত সম্মেলনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন বানচাল করতে কাজ করছে অদৃশ্য শক্তি। এই যে বিএনপির যেই প্রত্যাশা, বিএনপির যেই পরিকল্পনা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, বিএনপির সুসময় দেখে যারা দলে ভিড়তে চায় তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন, কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো কঠিন, তার পরের বিষয়গুলো কিন্তু আরো অনেক অনেক বেশি প্রয়োজনীয়। কি সেটি? দেশকে সঠিকভাবে পরিচালনা করা। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। বিএনপির প্রতি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা যাতে ভঙ্গ না হয় সেজন্য সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ ও দলের প্রতিটি সদস্যকে বাইরের দৃষ্টিতে দেখার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী সর্বোচ্চ চেষ্টা করবে জনগণের আস্থা এবং ভালোবাসা, বিশ্বাস ধরে রাখার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। আপন ভাই ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকবে। ইউসুফ আলী, মাই টিভি। জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করে তাতে আওয়ামী লীগ সরকারের 17 বছরের দুঃশাসন, বিডিআর হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন, একই বছর কোটা বিরোধী আন্দোলনের ভূমিকা তুলে ধরার জন্য আহ্বান জানিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছেন
হেফাজতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, এসব বিষয়ে জুলাই ঘোষণাপত্রে সন্নিবেশিত না করলে অপূর্ণাঙ্গ থাকবে জুলাই ঘোষণাপত্র। এখানে পিলখানার হত্যাকে অস্বীকার করা হয়েছে, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকে অস্বীকার করা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনকে অস্বীকার করা হয়েছে, 21 সালের মোদী বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে। সর্বশেষ 1947 সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো, আমার এই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারত না। সেই ঐতিহাসিক 47কে অস্বীকার করা হয়েছে। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে, মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে প্রায় 12% মানুষ বিএনপিকে, 10.4% জামায়াতকে এবং 2.8% এনসিপিকে ভোট দিতে চায়। এছাড়া এখনও সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছেন প্রায় 48% ভোটার। জাতীয় আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত ডিআইজিডি পালস সার্ভে এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই জরিপ পরিচালনা করেন। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা জানতে এক জরিপ করে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ভয়েস ফর রিফর্ম। জরিপে দেখা যায় দেশের প্রায় 12% মানুষ বিএনপিকে, 10.4% জামায়াতকে এবং 2.8% এনসিপিকে ভোট দিতে চায়। তবে প্রায় 48% মানুষ এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা জানান। যারা অতটা ধর্মপ্রবণ মানুষ না, কিন্তু জামাতের কথা ভাবছে just as an alternative, as a third force. আওয়ামী লীগ বিএনপি দেখেছি, এখন আরেকটা দল দেখি, ট্রাই করে দেখি, এই ভাবনাটা which is a secular decision। বয়সভিত্তিক জরিপে দেখা যায় 35 বছরের কম বয়সীদের মধ্যে জামায়াতের সমর্থক বেশি, অন্যদিকে 50 বছরের বেশি বয়সীদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি। যারা 18 থেকে 25 তাদের মধ্যে ভোটের প্রেফারেন্স আমরা কি দেখছি? আমরা দেখছি যে তাদের লয়ালিটি এনসিপির প্রতি অন্য গ্রুপের তুলনায় সামান্য একটু বেশি, খুব বেশি কিন্তু না, 2 থেকে 4 যাচ্ছে। আবার বিএনপির প্রতি লয়ালিটি তাদের একটু কম, জামাতের প্রতি লয়ালিটি অন্য এজ গ্রুপের মতোই একই রকমই আছে। এদিকে জরিপে অংশ নেয় বেশিরভাগ মানুষ সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী। 70% বলছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচন সুষ্ঠু হবে না বলে জানিয়েছেন 15% মানুষ। নির্বাচনের সঙ্গে একটা সরকার আসবে, তার বৈধতা থাকবে, সেভাবে মানুষ চিন্তা করে। জরিপে অংশ নেয় 51% মনে করে ভালোমতো সংস্কার করে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হোক। কিছু জরুরি সংস্কার করে নির্বাচন চাই 17%। বাংলাদেশের মানুষ রাজনৈতিক ক্লাসকে ইন জেনারেল পলিটিক্যাল এলিটদের বিশ্বাস করে না। তারা ভালো করে জানে নির্বাচন হয়ে গেলে একবার আর সংস্কার নিয়ে কোনো কথাবার্তা হবে না, তাই তারা চাচ্ছে নির্বাচনের আগেই সংস্কারগুলো হয়ে যায়। তবে জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে হোক এমন মত দিয়েছেন 32%, আর 2026 সালের ডিসেম্বর অথবা এর পরে নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছে 25%। ডক্টর ইউনূস যে সময়ের মধ্যে নির্বাচন দিতে চেয়েছেন, মানুষজন সেই সময়ের মধ্যে নির্বাচন চায়। সেভাবে যদি দেখেন তাহলে 55% মানুষ এইভাবে চাচ্ছে, মানুষের আর ধৈর্য কুলাচ্ছে না, মানুষ দ্রুত নির্বাচন চাচ্ছে। ওইভাবে যদি দেখেন তাহলে 25% হচ্ছে গিয়ে ওই অংশ যে যারা নির্বাচনটা পরে যাচ্ছে। 64 জেলায় 5489 জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোনে এই জরিপ পরিচালিত হয়। আমি একটু আগের স্লাইডটাই যেতে চাই। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আমার মানে এই 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তার এই সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে বিপুল জনশক্তি রপ্তানি এবং দুই দেশের বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে অন্তত 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এই সফরে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুনের পাঠানো তথ্যচিত্র, আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার বেলা 2টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। গত এক যুগে এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান মালয়েশিয়া সফর করছেন। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের কারণে এই সফর নতুন মাত্রা পেয়েছে। সফরের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে মঙ্গলবার, যেখানে দুই দেশের সরকার প্রধান পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই বৈঠক চলাকালে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা সহ 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার বিকেলে অধ্যাপক ইউনুস মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাসাং থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এই উপলক্ষে সমাবর্তনে বক্তৃতা দেবেন তিনি। এই সফরে দীর্ঘ সময় ধরে জনশক্তি রপ্তানি সহ অমীমাংসিত বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা ও প্রাপ্তির স্বপ্ন দেখছেন প্রবাসীরা। পাসপোর্ট ডেলিভারি লেট হওয়ার কারণে অনেক প্রবাসী এই লিগ্যালাইজ থেকে বিরত থাকে। এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা হয়। এই প্রবাসীরা এত কষ্ট করে এই দেশেও টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠায়, অবশ্যই তাদের জন্য, এবং এই দেশে যদি কেউ কোনো অ্যাক্সিডেন্টে কোনো মারা যায়, কোনো কিছু হয়, অবশ্যই বিনা পয়সায় তাদের বাংলাদেশে প্রেরণ করা। প্রবাসীরা আশা করছেন বছরের পর বছর ঝুলে থাকা সমস্যাগুলো প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমেই সমাধান হবে। একটা সিন্ডিকেট ছাড়া সুন্দর সুষ্ঠুভাবে যাতে একটা প্রবাসী বিদেশে এসে যাতে স্বাবলম্বী হতে পারে সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা এই দেশে শ্রমিক আছে, ভিসা নাই, এদেরকে ভিসা রিনিউ করার সুযোগ দেওয়া হোক, এটা আমি সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। আমি একজন সাধারণ প্রবাসী হিসাবে আমি মনে করি যে প্রত্যেকটা প্রবাসী যাতে এই মালয়েশিয়াতে লিগ্যাল থাকে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সবকিছু ঠিক থাকার পরও গত বছর সেখানে যেতে পারেনি 17,000 কর্মী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে বিপুল সম্ভাবনা, অথচ সংকটময় শ্রমবাজারটিতে আসার আলো দেখছেন সংশ্লিষ্টরা। সিন্ডিকেট জটিলতা কাটিয়ে কর্মী পাঠাতে স্বচ্ছ প্রক্রিয়ার দাবি জানান তারা। এসএমআরএফের রিপোর্ট। এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছর 2 দফা বৈঠকেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই দেশ। শ্রমবাজার নতুন করে চালুর অন্যতম অন্তরায় সিন্ডিকেট জটিলতা। দেশটিতে লাগাতার অবৈধ বাংলাদেশি গ্রেফতার, ভিজিট ভিসায় গিয়ে প্রতারণা, জঙ্গি তৎপরতা নতুন করে সংকট সৃষ্টি করেছে। তাতে 2024-এ যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে প্রথম ধাপে যোগ্য প্রায় 8,000 কর্মীর ভাগ্য অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অবশ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করছি ওনার এই সফরে মালয়েশিয়া শ্রমবাজার আবার উন্মুক্ত হবে এবং ডেফিনেটলি সেটা স্বচ্ছতার ভিত্তিতে হবে এবং সেখানে যেন কর্মীদেরকে আগের মতো অতিরিক্ত 1.5 লক্ষ টাকা চাঁদা দিতে না হয় এবং রিক্রুটমেন্ট এজেন্সি সিন্ডিকেটে সিলেকশন করার জন্য আগে যেমন 5 কোটি টাকা লাগতো, এখন আবার 15 কোটি টাকা দাবি করছে। এরকম কোনো অনৈতিক লেনদেন যেন করতে না হয়। বাইরার সাবেক এই নেতা জানান, কেবল বাজার চালু হলেই চলবে না, নিরসন ঘটতে হবে সিন্ডিকেট জটিলতার। দুই দেশের সরকারের স্বচ্ছতা থাকতে হবে। এখানে সিন্ডিকেটটা স্থাপিত হয়েছে দুই দেশের কিছু সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তিবর্গের একটা গোষ্ঠীর মাধ্যমে এই সিন্ডিকেটটা কিন্তু হয়েছিল, কর্মীদেরকে শোষণ করার জন্যই এটা হয়েছিল। সেই জন্য আমরা মনে করি যে এই সুযোগটা না দিয়ে একটা এই এমইউটা আমাদের চেঞ্জ করা দরকার। প্রয়োজনে কর্মীরা যাতে অতিরিক্ত খরচ না দিতে হয় এবং আমাদের সরকারও যাতে এটা নিয়ন্ত্রণ করে এবং রিক্রুটিং এজেন্সিও যাতে কোনো অতিরিক্ত খরচ নিতে না পারে, সেই জন্য আমরা বলেছি একটা অ্যাপস হতে পারে। মালয়েশিয়ার শ্রমবাজারে বিপুল জনশক্তি রপ্তানির ব্যাপারে প্রধান উপদেষ্টার সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রেস সচিব। আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরো স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন, তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক এই সফরে উষ্ণতা ছড়াবে বলে মনে করছেন সবাই। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানী চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগে 8 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু হয়েছে সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকালে এই মামলায় গ্রেফতার কনস্টেবল সুজন সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে আজ শুরুতেই সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণ শুরু করেন শহীদ আনাসের বাবা পলাশ। এছাড়া সাক্ষী হিসেবে তার মা উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, যেসব তরুণ রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন তাদের স্বজন পরিবার বেঁচে আছেন। এই পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। তার জন্য বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না, কারণ এটা কোনো সাধারণ মার্ডার কেস নয়। সংখ্যা প্রমাণ করাটা জরুরি নয়। হত্যাকাণ্ড
এবং হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া সেটা প্রমাণ করাটা জরুরি। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলে। রাষ্ট্রপক্ষ থেকে এরই মধ্যে এই ৩ মামলায় বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। গত ৩১ জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক ৩ মামলায় শেখ হাসিনা সহ ১২ জন, সজীব ওয়াজেদ জয় সহ ১৭ এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া একজন নারী, আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০২ জনই ঢাকা সিটি কর্পোরেশনের বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০২ জন, যাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৩ জন নারী। রাজধানী মৌচাক এলাকায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পুলিশ, র্যাব ও সিআইডির দল তাদের মরদেহ উদ্ধার করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রবিবার ভোররাতে হাসপাতালটির বেসমেন্টে গাড়িটি প্রবেশ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ মৃত ২ জনের নাম নিজাম ও জাকির বলে জানিয়েছেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা কর্মী জানান, রোববার ভোরে গাড়িটি হাসপাতালে ঢোকে, কিন্তু একদিন পার হয়ে গেলেও রেজিস্ট্রি খাতা অনুযায়ী গাড়িটি বের না হওয়ায় তিনি গাড়িটির কাছে গেলে ভেতরে ২টি লাশ দেখতে পান। 11:50 থেকে 11:58 ভিতরে আমি নিচে নামি আর কি। তখন আমি প্রথমে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বাইরে থেকে দরজা গ্লাসে নক করি। নক করার পর কোনো আওয়াজ পাই না ভিতর থেকে। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষকে বলছি যে, স্যার, এই গাড়ির ভিতরে এইরকমই 2টা লোক দেখা যাচ্ছে, তারা কোনো কথা বলতেছে না। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ চলছে। এটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন না করে আসলে বলা মুশকিল। তবে এখানে একেবারে বেসমেন্টটা দুই তলা বলে নিচে, তাই না? তো এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচণ্ড রকমের গরম। আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না, তো ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল। কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলার একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করবো, তারপরে হয়তো বলতে পারবো। গাড়িটির মালিকের সাথে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি মাসুদম। শিমুল খান, মাই টিভি, ঢাকা।